হ্যালো স্টুডেন্টস, সবাইকে আরও একবার ওয়েলকাম রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে। আমি এসি স্যার, তোমাদের ফিজিক্সের ফ্যাকাল্টি। আরও একটা নতুন সেশন নিয়ে চলে এসেছি। আমরা পিএসসি মিসলেনিয়াসের ক্লাস করাচ্ছিলাম লাগাতার। আমাদের এই চ্যানেলে ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো। আজকে আরও একটা নতুন সেশন নিয়ে চলে এসেছি, পিএসসি মিসলেনিয়াস ফিজিক্স। তোমরা জানো পিএসসি মিসলেনিয়াসে যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন থাকে, সেরকমই ফিজিক্সের কিছু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, একটু টাফ লেভেল কোয়েশ্চেন আজকে নিয়ে এসেছি। শুরু করা যাক, কথা না বাড়িয়ে আমরা আজকে প্রথম প্রশ্নে যাচ্ছি। শুরু করছি আজকে ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। দেখে নাও, which of the following is not a particle? কোয়েশ্চেন নাম্বার 1, নিচের কোনটা পার্টিকেল নয়? নট আ পার্টিকেল। অপশন কি দিচ্ছে? প্রোটন, গামা, ইলেকট্রন, বিটা। নিচের কোনটা পার্টিকেল নয়? ফার্স্ট অপশন দিয়েছে প্রোটন, সেকেন্ড অপশন দিয়েছে গামা, থার্ড অপশন দিয়েছে ইলেকট্রন, লাস্ট অপশন দিচ্ছে বিটা। কোনটা পার্টিকেল নয়, নট আ পার্টিকেল? কোনটা আনসার করবে? সঠিক উত্তর অবশ্যই হবে অপশন বি, গামা। কেন? বাকি অপশনগুলোর দিকে তাকাও। প্রোটন একটা পার্টিকেল, পজিটিভলি চার্জড পার্টিকেল, তোমরা জানো নিউক্লিয়াসের মধ্যে থাকে। ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, আবর্তনশীল নেগেটিভলি চার্জড পার্টিকেল। বিটা, সেও তো তুমি ধরো রেডিও অ্যাক্টিভিটিতে পড়েছো, বিটা ডিকে, পজিটিভ ডিকে বা নেগেটিভ ডিকে, হোয়াট এভার। সো বিটাও একটা পার্টিকেল, ঠিক আছে? বিটা প্লাস হয় যেটাকে পজিট্রন বলি, বিটা মাইনাস হয় যেটাকে ইলেকট্রন বলি, তাহলে সেগুলোও কিন্তু পার্টিকেল ডেফিনেটলি। তাহলে সঠিক উত্তর অপশন বি হবে, কারণ গামা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে বাকিগুলো পার্টিকেল, গামা কোনো চার্জ ক্যারি করে না, গামা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সঠিক উত্তর অপশন বি হবে এখানে ফার্স্ট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2। আর জেট ইঞ্জিন ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ দ্য কনজারভেশন অফ। জেট ইঞ্জিন বা রকেট, এই সমস্ত যে ভেহিকলসগুলো আছে তারা কোন কনজারভেশন প্রিন্সিপালকে ফলো করে? অপশন দিচ্ছে লিনিয়ার মোমেন্টাম, অপশন দিচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অপশন দিচ্ছে এনার্জি মাস, অপশন দিচ্ছে মাস ভেলোসিটি। কোন কনজারভেশন প্রিন্সিপালকে রকেট বা জেট এরা ফলো করে? বলো, রকেট বা জেট কোন কনজারভেশন প্রিন্সিপালকে ফলো করে? আমরা পড়েছি নিউটনের সেকেন্ড ল এবং থার্ড ল, দুটো থেকেই আমরা লিনিয়ার মোমেন্টামকে কনজার্ভ করতে পারি। লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা হচ্ছে এমভি, লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা হচ্ছে এমভি, আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা হচ্ছে এমভিআর। আমরা পড়েছি নিউটনের সেকেন্ড ল এবং থার্ড ল, দুটো থেকেই লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন পাওয়া যায়। আর কেপলারের সেকেন্ড ল অফ প্ল্যানেটারি মোশন থেকে, যেটাকে ল অফ এরিয়াস বলা হয়, সেখান থেকে অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন পাওয়া যায়। আমরা মনে রাখবো, রকেট বলুক জেট বলুক অবশ্যই নিউটনের থার্ড ল মেনে চলে, অবশ্যই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। সঠিক উত্তর অপশন এ হবে, অপশন এ হবে। কারণ রকেট বা জেটকে তুমি নিউটনের থার্ড লকে বাদ দিয়ে তো তুমি মুভ করাতে পারবে না। না, রকেট বা জেট তাদের কার্যনীতি কি? ধরো এদের মধ্যে যে ফিউলটা রয়েছে সেটা বার্ন হচ্ছে, বার্ন হয়ে সেটা গ্যাস ফর্মে নিচে নামছে। তাহলে রকেট থেকে গ্যাসের উপর অ্যাকশন লাগছে, গ্যাস থেকে রকেটের উপর রিয়াকশন লাগছে। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অপোজিট রিয়াকশন, নিউটনের থার্ড ল। তাহলে জেট বলো রকেট বলো, বেসিক ডিফারেন্সটা হচ্ছে রকেট তার অক্সিজেন নিজে ক্যারি করে, বিকজ তাকে স্পেসে যেতে হবে, সেখানে অক্সিজেন সাপ্লাই নেই, রকেটকে নিজের অক্সিজেন নিজে ক্যারি করতে হয় লিকুইড ফর্মে। কিন্তু জেট যে আছে সে যেহেতু অ্যাটমসফিয়ারে ট্রাভেল করে, জেট প্লেন কিন্তু তাকে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করতে হয় না বা অক্সিজেন সোর্স ক্যারি করতে হয় না, সে কিন্তু অ্যাটমসফিয়ার থেকেই পেয়ে যায়। তাহলে তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল কিন্তু আলাদা নয়। ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে, মনে রাখবে, নিউটনের থার্ড ল, বা তুমি বলতে পারো এক্সাম্পল অফ অ্যাকশন রিয়াকশন, বা তোমরা বলতে পারো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তবে আরও একবার রিপিট করছি, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমরা কিন্তু নিউটনের দুটো ল থেকে প্রমাণ করতে পারি। যদি বাচ্চারা কোয়েশ্চেন দেয় মোমেন্টামের ডেফিনেশন কোন ল থেকে পাওয়া যায়, তখন উত্তর হবে নিউটনের সেকেন্ড ল। যদি কোয়েশ্চেন করে মোমেন্টামের কনজারভেশন কোন কোন ল থেকে পাওয়া যাবে, তখন কিন্তু আনসার হবে নিউটনের সেকেন্ড ল, নিউটনের থার্ড ল, বোথ। তাহলে সঠিক উত্তর এখানে দুয়েরটা এ হবে। চলো নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 3। পরবর্তী কোশ্চেনে আসো, নাম্বার 3, পরবর্তী কোশ্চেনে আসো। ফোটনস আর ওয়ান টাইপ অফ, আবার একটা পার্টিকেল থেকে কোশ্চেন। ফোটনস আর ওয়ান টাইপ অফ, অপশন দিচ্ছে বোসনস, অপশন দিচ্ছে ফার্মিয়নস, অপশন দিচ্ছে কোয়ার্কস, অপশন দিচ্ছে নান অফ দিস। ফোটন কোন ধরনের কণা? ফোটন কোন ধরনের কণা? অবশ্যই ফোটন কোন ধরনের কণা, কে পারবে? ফোটন কোন ধরনের কণা, কে পারবে? দেখো বাচ্চারা, আমরা প্রথমেই বলি ফান্ডামেন্টাল পার্টিকেলকে দু ভাগে ভাগ করা যায়। ফান্ডামেন্টাল পার্টিকেল, মৌলিক কণা, তাকে দু ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফার্মিয়ন, একটা হচ্ছে বোসন। ঠিক আছে? ফান্ডামেন্টাল পার্টিকেল,
ফান্ডামেন্টাল পার্টিকেল মানে হচ্ছে মৌলিক কণা, যাদেরকে ভাঙলে নতুন কিছু বেরোবে না, তারা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল। মনে রেখো বাচ্চারা, প্রোটন বা নিউট্রন কিন্তু ফান্ডামেন্টাল পার্টিকেল নয়, কারণ প্রোটন নিউট্রনের মধ্যে রয়েছে কোয়ার্ক নামক এক ফান্ডামেন্টাল পার্টিকেল। তাহলে ফান্ডামেন্টাল পার্টিকেলকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফার্মিয়ন আর একটা হচ্ছে বোসন। ফান্ডামেন্টাল পার্টিকেলকে দুভাগে ভাগ করা যায়, ফার্মিয়ন আর বোসন। ফার্মিয়নকে আবার দুভাগে ভাগ করা যায়, লেপটন আর কোয়ার্ক। ঠিক আছে, এই লেপটনেরই এক্সাম্পল হচ্ছে ইলেকট্রন, এই লেপটনেরই এক্সাম্পল হচ্ছে পজিট্রন। এইগুলো হচ্ছে লেপটনের এক্সাম্পল। তোমরা ইলেকট্রন পজিট্রন এগুলো পড়েছো, ইলেকট্রন তো পড়েছোই রে ভাই, তারা হচ্ছে লেপটন ক্যাটাগরিতে পড়ে। অবশ্যই কিন্তু সেটা ফান্ডামেন্টাল পার্টিকেলের এক্সাম্পল। ঠিক আছে, কোয়ার্কেরও কিছু এক্সাম্পল রয়েছে, যেমন আপ কোয়ার্ক হয়, ডাউন কোয়ার্ক হয়, স্ট্রেঞ্জ কোয়ার্ক হয়, চার্ম কোয়ার্ক হয়, টপ কোয়ার্ক হয়, বটম কোয়ার্ক হয়। এখানে নিউট্রিনো বলে একটা পার্টিকেল আছে, টাও বলে একটা পার্টিকেল আছে, মিউন বলে একটা পার্টিকেল আছে, এরা সব লেপটন ক্যাটাগরিতে পড়ে। ইলেকট্রন, পজিট্রন, নিউট্রিনো, টাও, মিউন এগুলো হচ্ছে সব তোমার লেপটন ক্যাটাগরিতে পড়ে। ঠিক আছে, তাহলে আর কোয়ার্কের মধ্যে কারা কারা পড়ে, আপ, ডাউন, স্ট্রেঞ্জ, চার্ম ইত্যাদি ইত্যাদি, এরা হচ্ছে কোয়ার্ক ক্যাটাগরিতে পড়ে, এরা সবাই ফান্ডামেন্টাল পার্টিকেল। এবারে আসো বোসন কণা। বোসন কণার আন্ডারে গ্র্যাভিটন আছে, আরো আছে ডাব্লু বোসন, জেড বোসন, হিগস বোসন, ফোটন, গ্লুয়ন, এগুলো সব হচ্ছে বোসন কণার নাম। এগুলো সব হচ্ছে বোসন কণার নাম। বোসন কণা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল, এবং যত ফান্ডামেন্টাল ফোর্স রয়েছে, যত ফান্ডামেন্টাল ফোর্স রয়েছে, নেচারে 4টে ফান্ডামেন্টাল ফোর্স রয়েছে, গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে, সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য রেসপন্সিবল বোসন কণার নাম হচ্ছে গ্র্যাভিটন। তারপরেই হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য রেসপন্সিবল বোসন কণার নাম হচ্ছে ডাব্লু বোসন, জেড বোসন। ঠিক আছে, তারপরে রয়েছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তার জন্য রেসপন্সিবল বোসন কণার নাম হচ্ছে ফোটন। তারপরে হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যেটা সব থেকে স্ট্রং ফোর্স, সব থেকে উইক ফোর্সটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, সব থেকে স্ট্রং ফোর্সটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। সেই স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য রেসপন্সিবল যে পার্টিকেলটা, সেটা হচ্ছে গ্লুয়ন। তাহলে এইগুলো হচ্ছে সব বোসন কণা। বোসন কণাগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল ফোর্স ক্যারিয়ার। বোসন কণাকে বলা হয় ফান্ডামেন্টাল ফোর্স ক্যারিয়ার, অর্থাৎ যতগুলো মৌলিক বল রয়েছে নেচারে, 4টে ফান্ডামেন্টাল ফোর্স, তাদেরকে ক্যারি করে, তাদের বাহক হচ্ছে বোসন কণা। এবং আরেকটা টার্ম তোমরা শুনে থাকবে, হিগস বোসন, যাকে ঈশ্বর কণা বা গড পার্টিকেল বলা হয়। সমস্ত ফান্ডামেন্টাল পার্টিকেলকে মাস প্রদান করে বা মাস প্রোভাইড করে হিগস ফিল্ড অথবা হিগস বোসন পার্টিকেল। তাহলে এখানে দেখে নাও, ফোটন তাহলে কোন ধরনের কণা হবে? অবশ্যই অপশন এ, বোসন। তাহলে ফোটন কি, ফোটন কি ফার্মিয়নের দিকে লিখেছি? এই যে ফোটন, কালার চেঞ্জ করে দেখাচ্ছি বাচ্চারা, এই যে ফোটন, দেখো বাচ্চারা ফোটন, আমি কি ফার্মিয়নের দিকে লিখেছি? আনসার না, ফার্মিয়ন হবে না। ফোটন কি এক ধরনের কোয়ার্ক? কখনোই না, ফোটন তো ফার্মিয়ান পার্টিকেলই নয়, তাহলে ফোটন কোয়ার্ক পার্টিকেল হবে কি করে? তাহলে কোয়ার্ক পার্টিকেল কোথায় থাকে স্যার? কোয়ার্ক পার্টিকেল থাকে কিন্তু প্রোটন নিউট্রনের মধ্যে। প্রোটন, প্রোটন আলাদা, ফোটন আলাদা। ঠিক আছে, ফোটন ইজ নট ইকুয়াল টু প্রোটন। ঠিক আছে, প্রোটন আলাদা, ফোটন আলাদা, এইচ আর আর পার্থক্য এখানেই। ঠিক আছে, ফোটন আলাদা, প্রোটন আলাদা, মাথায় রেখো বাচ্চারা। মনে করো আমি প্রোটন আঁকলাম, প্রোটন, প্রোটনের মধ্যে কি থাকে জানো তো? কোয়ার্ক পার্টিকেল থাকে প্রোটনের মধ্যে। আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, এই নিয়ে তৈরি হয় প্রোটন। 3টে কোয়ার্ক পার্টিকেল নিয়ে, 3টে কোয়ার্ক পার্টিকেল নিয়ে তৈরি হচ্ছে তোমার, আপগুলোকে ইউ বলে, ডাউনগুলোকে ডি বলে। 3টে কোয়ার্ক পার্টিকেল নিয়ে তৈরি হচ্ছে কে বলো তো? প্রোটন। আবার নিউট্রনও তাই, নিউট্রনও তাই, জানো তো? ডাউন ডাউন আপ, এরকম 3টে কম্বিনেশন নিয়ে তৈরি হয় নিউট্রন। তাহলে প্রোটন বা নিউট্রন কখনো কিন্তু তোমার ফান্ডামেন্টাল পার্টিকেল হবে না। মনে রেখো বাচ্চারা, প্রোটন বা নিউট্রনকে কম্পোজিট পার্টিকেল বলা হয়। প্রোটন কমা নিউট্রন এরা হচ্ছে কম্পোজিট পার্টিকেল। ঠিক আছে, পুরো কোয়েশ্চেনটাকে পোস্টমর্টেম করে দিলাম। তাহলে এখানে ফার্মিয়ন হবে না, কোয়ার্ক হবে না, নান অফ দিস হবে না, সঠিক উত্তর বোসন হবে। বোসন কণা কাদের বলা হয়? বোসন কণা এক ধরনের ফান্ডামেন্টাল পার্টিকেল। বোসন কণা ফান্ডামেন্টাল ফোর্সের বাহক, মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্সের বাহক হচ্ছে বোসন কণা। মনে রাখো, একটু টাফ লেভেল কোয়েশ্চেন, যেহেতু মিসলেনিয়াস পড়াচ্ছি তাই। তাহলে এখানে পি আর এন লেখা আছে, পি স্ট্যান্ডস ফর প্রোটন, এন স্ট্যান্ডস ফর নিউট্রন। এরা কিন্তু কম্পোজিট পার্টিকেল, এরা কখনোই কিন্তু ফান্ডামেন্টাল পার্টিকেল নয়। সরে যাই, যা দেখার দেখে নাও ইনফরমেশন। আমি সরে গেলাম, ইনফরমেশন দেখে নাও, তারপরে আমি পরের কোশ্চেনে মুভ করব।
চলো বাচ্চারা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, what is the escape velocity of a planet having mass 6 times and radius 2 times as that of earth? escape velocity কাকে বলে আশা করি বলতে হবে না। যে ভেলোসিটি বা যে কাট অফ ভেলোসিটিতে কোনো একটা অবজেক্টকে রিলিজ করলে সে পার্মানেন্টলি প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্সের বাইরে বেরিয়ে যায়, তাকেই এসকেপ ভেলোসিটি বলে। তো সেই এসকেপ ভেলোসিটির ফর্মুলা কি ছিল বাচ্চারা? কি ছিল ফর্মুলা? √2gm/r। ইয়েস অর নো? ইয়েস অর নো? এসকেপ ভেলোসিটি যে ভেলোসিটিতে, যে থ্রেশহোল্ড ভেলোসিটিতে কোনো একটা অবজেক্টকে ছুড়লে সে পার্মানেন্টলি পৃথিবীর গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্সের বাইরে বেরিয়ে যায়, তাকেই তো এসকেপ ভেলোসিটি বলা হয়। ইয়েস অর নো? এসকেপ ভেলোসিটি পৃথিবী থেকে মান কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। চাঁদ থেকে মান কত? 2.38 কিলোমিটার পার সেকেন্ড। সূর্য থেকে মান কত? 615 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এসকেপ ভেলোসিটি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা মান। তাহলে এই এসকেপ ভেলোসিটি দেখো, পৃথিবী, আমি যদি পৃথিবীর জন্য ফর্মুলাটা লিখি, পৃথিবীর মাস, পৃথিবীর রেডিয়াস, এই সমস্ত ফ্যাক্টরগুলো ফর্মুলার মধ্যে ঢুকছে। এবারে বলছে হোয়াট ইজ দ্য এসকেপ ভেলোসিটি অফ আনাদার প্ল্যানেট, অন্য একটা প্ল্যানেট যার মাসটা পৃথিবীর 6 গুণ। তাহলে সেই নতুন প্ল্যানেটটার জন্য লিখছি বাচ্চারা, নতুন প্ল্যানেটের জন্য লিখছি বাচ্চারা √2gm। এমটা 6 গুণ করো গো, এমটা 6 গুণ করো, এমটা 6 গুণ করো, রেডিয়াসটা দ্বিগুণ করো, 2 টাইমস অ্যাজ দ্যাট অফ আর্থ। তাহলে রেডিয়াসটা দ্বিগুণ করেছো, রেডিয়াসটা দ্বিগুণ করেছো, আর এর জায়গায় 2r, মাসটা 6 গুণ করেছো, এম এর জায়গায় 6m, কাটো, তাহলে এটা কি হবে? 2g 3m/r, তাই না বাচ্চারা? 2 আর 6 কাটলে কি হয়? 3 হয়। তাহলে 3 বাই আলাদা করে রাখো, √3 আলাদা করে রাখো, ইন্টু √2gm/r। তাহলে √2gm/r টাই তো হচ্ছে ভি এসকেপ। তাহলে √3 ইন্টু ভি এসকেপ, মানে পৃথিবীর যেটা এসকেপ ভেলোসিটি তার √3 টাইমস, পৃথিবীর যেটা এসকেপ ভেলোসিটি তার √3 টাইমস। অপশন সি সঠিক উত্তর হয়ে গেল। স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল, ফর্মুলা না জানলে পারা যাবে না কো। তাহলে সঠিক উত্তর অপশন 3 হবে। দেখে নিয়েছো? চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল পার্টিকলস অফ অ্যান অ্যাটম? এই মাত্র কলাম, হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল পার্টিকলস অফ অ্যান অ্যাটম? অপশনস পড়ো, কোয়ার্ক, গ্লুয়ন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, নিউক্লিয়াস, ইলেকট্রন অরবিট, অ্যাটম ক্যান নট বি ব্রোকেন ডাউন। তাহলে নিচের কোনটা ফান্ডামেন্টাল পার্টিকেল? হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল পার্টিকলস অফ অ্যান অ্যাটম। আবারও বলছি, ফান্ডামেন্টাল পার্টিকেল মানে হচ্ছে মৌলিক কণা, যাদেরকে ভেঙে নতুন কিছু বেরোবে না, তারা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল। তাহলে ডি অপশনটা প্রথমেই কেটে দাও। এত বড় ফালতু কথা লেখা আছে ডি অপশনে যে অ্যাটম নাকি ভাঙা যায় না, ঠিক আছে? তাহলে ডি অপশনটা প্রথমেই কেটে দিলাম। সি অপশন, নিউক্লিয়াসকে নাকি ফান্ডামেন্টাল পার্টিকেল বলে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, নিউট্রন আছে, তাহলে কি করে নিউক্লিয়াসকে ফান্ডামেন্টাল বলা যাবে? সিটাও কাটা। আচ্ছা, প্রোটন বা নিউট্রন এরা ফান্ডামেন্টাল পার্টিকেল নয়, কারণ আমরা শিখলাম প্রোটনের মধ্যে কোয়ার্ক নামক কণা আছে, নিউট্রনের মধ্যেও কোয়ার্ক নামক কণা আছে। তাহলে প্রোটন, নিউট্রন এরা নিউক্লিয়ন, এরা সাব অ্যাটমিক, কিন্তু এরা ফান্ডামেন্টাল নয়। একটা ভালো জিনিস বলছি দেখো, প্রোটন সাব অ্যাটমিক পার্টিকেল, নিউট্রন সাব অ্যাটমিক পার্টিকেল, ইলেকট্রন সাব অ্যাটমিক পার্টিকেল, কিন্তু এই তিনজনের মধ্যে প্রোটনটা সাব অ্যাটমিক কিন্তু ফান্ডামেন্টাল নয়, নিউট্রনটা সাব অ্যাটমিক কিন্তু ফান্ডামেন্টাল নয়, ইলেকট্রনটা সাব অ্যাটমিক এবং ফান্ডামেন্টালও বটে। তাহলে বি তো এমনি কাটা, কারণ আমাকে তো সবাই পুরো সেটটা ফান্ডামেন্টাল হতে হবে। সঠিক উত্তর অপশন এ। কোয়ার্ক একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, প্রোটনের মধ্যে থাকে, ঠিক আছে, এক ধরনের ফার্মিয়ন পার্টিকেল বলা হয়। গ্লুয়ন এক ধরনের বোসন কণা, তাহলে কোয়ার্ক হচ্ছে ফার্মিয়ন পার্টিকেল, ফার্মিয়নটা একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, গ্লুয়ন একটা বোসন কণা। বোসন কণা তোমার যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স রয়েছে তার জন্য রেসপন্সিবল, বোসন কণার নাম হচ্ছে গ্লুয়ন। আর ইলেকট্রন তো এমনি একটা ফান্ডামেন্টাল পার্টিকেল যেটা লেপটন ক্যাটাগরিতে পড়ে, মানে লেপটনটাও ফার্মিয়নের মধ্যেই পড়ে। দেখে নাও কোয়ার্ক, তাহলে আরেকবার বলছি, ফান্ডামেন্টাল পার্টিকেলকে দুভাগে ভাগ করা যায়, ফার্মিয়ন, বোসন। ফার্মিয়নকে দুভাগে ভাগ করা যায়, লেপটন, কোয়ার্ক। লেপটনের আন্ডারে এক্সাম্পলে ইলেকট্রন আসবে, ইলেকট্রন, নিউট্রিনো, টাউ টাউ নিউট্রিনো, মিউঅন নিউট্রিনো, এবং তার করেসপন্ডিং অ্যান্টিপার্টিকেল যা যা রয়েছে সেগুলো আছে। এনিওয়ে, তাহলে দেখে নাও বাচ্চারা, তাহলে এখানে কোয়ার্কটা এক ধরনের ফার্মিয়ন পার্টিকেলের লিস্টে রাখছি, গ্লুয়ন হচ্ছে বোসন পার্টিকেল, ইলেকট্রনও এক ধরনের ফার্মিয়ন পার্টিকেল বা লেপটন ক্যাটাগরি বলতে পারি, ইলেকট্রনও কিন্তু ফার্মিয়ন, ঠিক আছে।
ফার্মিয়নের লেপ্টন ক্যাটাগরিতে ইলেকট্রন, একটু আগে চারটা করে দেখিয়েছিলাম। তাহলে সঠিক উত্তর অবশ্যই এ হবে এখানে, বাকিগুলো হবে না। স্ট্যান্ডার্ড কোশ্চেন পিএসসি মিসলেনিয়াসের জন্য এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন যাও, ইজি কোশ্চেন। কনভেক্স মিরর ক্যান ক্রিয়েট, কনভেক্স মিরর কি ক্রিয়েট করতে পারে? রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ, বোথ, নান। কনভেক্স মিরর আছে, কনভেক্স মিরর আছে, কনভেক্স মিরর ক্যান ক্রিয়েট, কনভেক্স মিরর কি ক্রিয়েট করে? কনভেক্স মিরর, উত্তর করো, আমি ওয়েট করছি, উত্তর করো। কনভেক্স মিরর কি ক্রিয়েট করে? কনভেক্স মিরর ক্রিয়েট করে ডিমিনিশড ভার্চুয়াল ইমেজ। আমি আগেও বলেছি, আবারও বলছি, কনকেভ মিরর রিয়েল ইমেজ বানায় প্লাস ম্যাগনিফাইড ভার্চুয়াল ইমেজ বানায়। যদি কনকেভ মিরর বলে, যদি কনকেভ মিরর বলে তাহলে আমরা বলবো রিয়েল ইমেজও বানাতে পারে, ম্যাগনিফাইড ভার্চুয়াল ইমেজও বানাতে পারে। কনকেভ মিরর কিন্তু দুটোই পারে, কনকেভ মিরর রিয়েল ইমেজও পারে আবার ভার্চুয়াল ইমেজও পারে, ঠিক আছে? রিয়েল ইমেজটা আবার এনি সাইজ হতে পারে, ছোট বড় মাঝারি, তোমার যেমন দরকার সেরকমই সাইজের রিয়েল ইমেজ বা উল্টো ইমেজ কনকেভ মিরর দিয়ে তুমি তৈরি করতে পারবে। কনকেভ মিরর দিয়ে যে ভার্চুয়াল ইমেজটা তৈরি হবে সেটা অবজেক্টের থেকে সাইজে বড় হবে, কিন্তু কনভেক্স মিরর বললে সেটা সবসময় ডিমিনিশড ভার্চুয়াল ইমেজ বানাবে। যেটা গাড়ির লুকিং গ্লাস, গাড়ির যে রিয়ার ভিউ ফাইন্ডার, গাড়ির যে রিয়ার ভিউ ফাইন্ডার সেটাই তো মস্ত বড় এক্সাম্পল কনভেক্স মিররের, ইয়েস অর নো? গাড়িতে যে লুকিং গ্লাস থাকে, গাড়িতে যে রিয়ার ভিউ ফাইন্ডার থাকে পিছনের ব্যাক ভিউ দেখার জন্য, সেটা কোন মিরর রে ভাই? অবশ্যই তো কনভেক্স মিরর। তাহলে কনভেক্স মিরর তো বাবু উল্টো ইমেজ বানায় না, কাটো। কনভেক্স মিরর তো বস্তু সাপেক্ষে বড় ইমেজ বানায় না, কাটো। তাহলে কাটো, নান অফ দিস আনসার হবে অপশন ডি। নান অফ দিস এর উত্তরটা কি হবে স্যার? এই যে লেখা আছে ডিমিনিশড ভার্চুয়াল ইমেজ, ডিমিনিশড ভার্চুয়াল ইমেজ। দেখে নাও, দেখে নাও। যদি বলো স্যার একটু ছবি আঁকবেন নাকি স্যার, আঁকবো। তুমি যদি বলো যে স্যার একটু ছবি আঁকবেন নাকি, আঁকবো, কেন আঁকবো না? এ নাও, কনভেক্স মিরর হচ্ছে চামচের পিছন দিকটা। ধরো এইখানে যদি একটা অবজেক্ট থাকে, এই লাইট যাবে টাক করে ডাইভার্জ হয়ে যাবে, ডাইভার্জ হয়ে যাওয়ার রেগুলোকে পিছন দিকে টাক টাক করে বাড়াবো, একটা ফোকাস দিয়ে পাস করবে, আরেকটা মনে করো সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি ড্র করি, একটু কালার চেঞ্জ করে করে করার চেষ্টা করছি। দেখো এইটা একটা অবজেক্ট আছে ও বি জে, এখান থেকে লাইট রে গেল, কনভেক্স মিররের সারফেসে পড়লো, দিয়ে রিফ্লেক্ট হয়ে ডাইভার্জ করে গেল। ডাইভার্জ হওয়ার রেকে পিছন দিকে বাড়ালাম, ফোকাস দিয়ে বেরোলো, মানে কল্পনা করলাম যে টানলে এটা ফোকাস দিয়ে বেরোবে। আরেকটা রে এই সোজা পড়েছে, পড়ে এই পাথেই বেরিয়ে চলে গেছে, এই পাথেই পড়েছে, এই পাথেই বেরিয়ে চলে গেছে, যে পাথে পড়েছে সেই পাথেই বেরিয়ে চলে গেছে, এটাকে বলে পাথ রিট্রেস করা। এই লাইটটাকে সোজা, মানে এই রেটাকে ডট 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 সোজা টেনে দিলাম, সি দিয়ে পাস করলো। মানে যে রেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করে সে আবার সেন্টার অফ কার্ভেচার দিয়েই ফিরে চলে যায়, তার কারণ সেন্টার অফ কার্ভেচার দিয়ে কেবলমাত্র সেই রেটাই যায় যে রেটা মিররের সারফেসকে পারপেন্ডিকুলারলি স্ট্রাইক করে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0 হলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন 0 হয়। তাহলে এই যেখানে কাট করলো, কালো আর বেগুনি রে যেখানে কাট করলো সেখানে তুমি ইমেজটা পাবে। তাহলে এই যে ইমেজটা পেলে, এই যে বাচ্চা ইমেজটা, এই যে সদ্যজাত শিশুর মতো যে ইমেজটা পেলে, এই ইমেজটা ছোট ইমেজ, এটাকে ডিমিনিশড ইমেজ বলে, ঠিক আছে? তাহলে ম্যাগনিফাইড কি করে হবে? ঠিক আছে, এটা কি উল্টো হয়েছে? না, উল্টো হয়নি, তাহলে রিয়েলও হবে না, তাহলে রিয়েলও হবে না, ম্যাগনিফাইড ভার্চুয়াল হবে না, নান অফ দিস আনসার। এটা দেখো ডিমিনিশড ভার্চুয়াল করে দিয়েছিলাম প্রথমেই, সঠিক উত্তর তাহলে অপশন ডি হবে। এটা দেখে নাও, সরে যাচ্ছি আমি, দেখে নাও। নেক্সট কোশ্চেন, চলো পরবর্তী কোশ্চেনে যাও। Which of the following exchanges with the surrounding take place in a closed system? আরে বাস, ক্লোজ সিস্টেমে নিচের কোন এক্সচেঞ্জটা পসিবল? Which of the following exchange with the surrounding take place, মানে ক্লোজ সিস্টেমে নিচের কোন ধরনের এক্সচেঞ্জটা পসিবল? তিনটে সিস্টেম হয়, কি কি? আমার সাথে সাথে বলো। ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেমে মাস এবং এনার্জি দুটোই এক্সচেঞ্জ হতে পারে,
ক্লোজড সিস্টেমে মাস এক্সচেঞ্জ হবে না কো, খালি এনার্জি এক্সচেঞ্জ হবে। আর আইসোলেটেড সিস্টেম মাস এবং এনার্জি কোনোটাই এক্সচেঞ্জ হবে না। তাহলে ক্লোজ সিস্টেমটা দিয়েছে নর্মাল জলের বোতল, বাড়ি থেকে ঠান্ডা বোতল নিয়ে এসছো ঢাকনা বন্ধ করে, কিন্তু থার্মোফ্লাস্কের মেটেরিয়াল নয়, নর্মাল পাতি জলের বোতল, ঠিক আছে? তো সেটা তুমি বাড়ি থেকে নিয়ে এসছো, রাইসে ক্লাস করতে বাড়ি থেকে নিয়ে এসছো, ঠিক আছে? বাড়ি থেকে চিল্ড ঠান্ডা বোতল নিয়ে এসছো। এবার মনে করো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে ওই বোতলটা কি একই রকম ঠান্ডা থাকবে বলো তো? একই রকম পুরো চিল্ড ঠান্ডা যেরকম বার করেছিলে ফ্রিজ থেকে ওরকমই থাকবে? নিশ্চয়ই না। তার মানে যতই তুমি ঢাকনা বন্ধ রাখো, আমি ধরে নিলাম 4 ঘন্টা তুমি একটু জল খাওনি, ঢাকনা বন্ধ করাই আছে, পুরো জল পুরো ফিল্ড আপ আছে, তাতে মাস ট্রান্সফার হলো না, কিন্তু এনার্জি তো ট্রান্সফার হয়েই গেল, এক্সচেঞ্জ হয়ে গেল, কারণ এটা তো থার্মোফ্লাস্কের মেটেরিয়াল নয়, এনার্জি এক্সচেঞ্জ হবে নর্মাল বটল থেকে। তাহলে সেটা ক্লোজ সিস্টেমের এক্সাম্পল। তাহলে এনার্জি আনসার হবে অপশন সি হবে। ক্লোজ সিস্টেমে কোনটা এক্সচেঞ্জ হতে পারে? নো এক্সচেঞ্জ হবে না, অনলি ম্যাটার হবে না, অনলি এনার্জি হবে, ঠিক আছে? বোথ ম্যাটার অ্যান্ড এনার্জিও হবে না, অপশন সি হবে। দেখে নাও, আইসোলেটেড সিস্টেম বললে ম্যাটার এনার্জি কিছুই এক্সচেঞ্জ হবে না, আর তোমার ওপেন সিস্টেম বললে দুটোই এক্সচেঞ্জ হবে, আর অনলি ম্যাটার বলে কিছু হয় না, অনলি এনার্জি এক্সচেঞ্জ হয় হচ্ছে তোমার ক্লোজ সিস্টেমে। নেক্সট কোয়েশ্চেন, আ পারসন ইনসাইড আ ফ্রি ফলিং লিফট, একদম বাচ্চাদের কোয়েশ্চেন, ঠিক আছে? সবাই পারবে এটা। আ পারসন ইনসাইড আ ফ্রি ফলিং লিফট, ফ্রি ফলিং লিফট, লিফট আঁকো, লিফটের মধ্যে একজন, ঠিক আছে, একজন মানুষ আঁকো যার কপাল খারাপ, লিফটের দড়ি ছিঁড়ে গেছে, উপরের দিকে এন কাজ করে, নিচের দিকে এমজি কাজ করে, যখন ফ্রি ফল হবে এন ইকুয়াল টু এমজি মাইনাস এমজি, এন এর মান হয়ে যাবে 0। তাহলে পারসন ইনসাইড ফ্রি ফল, যখন ফ্রি ফল হচ্ছে এই ফ্লোরটা মানুষটার উপর কোনো রিয়াকশন প্রয়োগ করে না, এন এর মানটা 0 হয়ে যায়, অ্যাপারেন্ট রিয়াকশনটা মানে অ্যাপারেন্ট ওয়েটটা 0 হয়ে যায়, বা নর্মাল রিয়াকশন ফোর্সটা 0 হয়ে যায়। তাহলে পারসন ইনসাইড আ ফ্রি ফলিং লিফট ফিলস ওন ওয়েট, লাইটার, ওয়েটলেস, সুপার ওয়েটলেস। সঠিক উত্তর অপশন সি। একজন পারসন লিফটের মধ্যে ট্রু ওয়েট বা ওন ওয়েট কখন ফিল করে? যদি এন ইকুয়াল টু এমজি হয়, অর্থাৎ নর্মাল রিয়াকশন এবং পৃথিবীর তরফ থেকে যে টান, দুটো ফোর্স যদি সেম হয়ে যায় তাহলে ওন ওয়েট ফিল করবে। লাইটার কখন ফিল করবে? যদি এনটা ছোট হয় এমজির থেকে। এমজিটাকে ট্রু ওয়েট বলে, এনটাকে অ্যাপারেন্ট ওয়েট বলে। এন যদি ছোট হয় এমজির থেকে তখন সে লাইটার ফিল করবে। আচ্ছা, এন যদি পুরো 0 হয়ে যায় তাহলে সে ওয়েটলেস ফিল করবে, যেটা হচ্ছে এইটা। আর সুপার ওয়েটলেসের জন্য এনটাকে নেগেটিভ হতে হবে, অর্থাৎ লিফটকে তোমার আগে অ্যাক্সেলারেটেড ডাউন হতে হবে। লিফট যদি তোমার আগে অ্যাক্সেলারেটেড ডাউন হয়, অর্থাৎ তোমার আগে নিচের দিকে অ্যাক্সেলারেটেড হয়, মানে লিফটের অ্যাক্সেলারেশন তোমার থেকে বেশি, তখনই সুপার ওয়েটলেস সিচুয়েশন আসবে। তাহলে এখানে শুধু ফ্রি ফল বলেছে, আমি বাকি কেসগুলোকেও পোস্টমর্টেম করে দিলাম বা অ্যানালাইসিস করে দিলাম। তাহলে ফ্রি ফল বললে সঠিক উত্তর ওয়েটলেস নেবে, অপশন সি। দেখে নাও, ইনফ্যাক্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইটেও আমরা কিন্তু ওয়েটলেস এক্সপিরিয়েন্স করি ফ্রি ফলের কারণে। দেখে নাও বাচ্চারা। Next question, soap bubble attains spherical shape due to, soap bubbles attain spherical shape due to, soap bubbles মানে সাবানের বুদবুদ কেন গোলাকার হয়ে যায়? তাহলে যে কোনো লিকুইডের ড্রপ গোলাকার কেন হয়? কি হবে? ইনার্শিয়া আছে, প্রেশার আছে, ভিসকসিটি আছে, সারফেস টেনশন আছে। অপশন ডি, সারফেস টেনশন। বিকজ লিকুইডের ড্রপ সারফেস টেনশন প্রপার্টির জন্যই মিনিমাম এরিয়া অকুপাই করতে চায়, এবং মিনিমাম এরিয়া অকুপাই করতে গেলে তার শেপটা স্ফেরিক্যাল হয়ে যায়। তাহলে কারেক্ট আনসার অপশন ডি হবে, সারফেস টেনশন। এটা ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রেজাল্টস ইন আ সেলফ অ্যাডজাস্টেড ফোর্স? এটাও তোমরা পারবে। নিচের কোন ফ্রিকশনকে সেলফ অ্যাডজাস্টেড ফোর্স বলা হয়? নিচের কোন ফ্রিকশনকে সেলফ অ্যাডজাস্টেড ফোর্স বলা হয়? সেলফ অ্যাডজাস্টেড ফোর্স কাকে বলা হয়? স্ট্যাটিক ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন, ডাইনামিক ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন। সেলফ অ্যাডজাস্টেড ফোর্স কাকে বলে? আমরা জানি কোনো একটা বডিতে খুব জোরে ফোর্স লাগাচ্ছি, সরাতে পারছি না, তাহলে যে ফ্রিকশন সেখানে কাজ করছে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, রাইট? আমি কোনো একটা আলমারিকে খুব জোরে ঠেলছি, খুব জোরে আলমারিটাকে ঠেলছি, পারছি না, আমি ফোর্স দিচ্ছি, ফ্লোর ফ্রিকশন দিচ্ছে, ফোর্স আর ফ্রিকশন একে অপরকে ব্যালেন্স করে ফেলছে। যখন এক্সটার্নাল ফোর্স আর ফ্লোরের দেওয়া ফ্রিকশন একে অপরকে ব্যালেন্স করে ফেলে সেটাকে স্ট্যাটিক ফ্রিকশন বলে। সুতরাং আমি অনেক ঠেলছি, পারলাম না, আমি ঠেলে আলমারি সরাতে পারলাম না, তার মানে ফ্লোরের দেওয়া ফ্রিকশন আর আমার দেওয়া এক্সটার্নাল ফোর্স একে অপরকে ব্যালেন্স করে রেখেছে। এই অবস্থায় ফ্রিকশনকে স্ট্যাটিক ফ্রিকশন বলে।
সেই স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ সীমা তাকে বলে লিমিটিং ফ্রিকশন। আমি একা ঠেলে সরাতে পারিনি, আমি আমার বন্ধুকে ডেকে আনলাম, দুজন মিলে ঠেলছি তাও সরছে না, 3 নম্বর বন্ধুকে ডেকে আনলাম, 3 জন মিলে ঠেলছি তাও সরছে না, 4 নম্বর বাহুবলী বন্ধুকে ডেকে আনলাম, 4 জনে ঠেললাম, এবার আলমারি সরে গেল। তার মানে দেয়ার ইজ আ ম্যাক্সিমাম লিমিট, মানে যেটাকে আমরা লিমিটিং ফ্রিকশন বলছি। সেই লিমিটিং ফ্রিকশনটাকে যদি ওভারকাম করা যায় এক্সটার্নাল ফোর্স দিয়ে, তবেই বডি মুভ করবে, আদারওয়াইজ কিন্তু বডি মুভ করবে না। তাহলে একটু একটু করে এক্সটার্নাল ফোর্স বাড়ালে স্ট্যাটিক ফ্রিকশন একটু একটু করে নিজেকে অ্যাডজাস্ট করে ওই আউটসাইড ফোর্সের সাথে, তাই স্ট্যাটিক ফ্রিকশনকে আমরা সেলফ অ্যাডজাস্টেড ফোর্স বলি। দেখে নাও নেক্সট কোশ্চেনে চলো। পার্টিকেল নেচার অফ লাইট ইজ শোন বাই, আলোর যে কণা ধর্ম, আলোর যে কণা ধর্ম কোন প্রপার্টি দ্বারা প্রমাণ হবে? ইন্টারফিয়ারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, ফোটো ইলেকট্রিক এফেক্ট। একদম বাচ্চাদের কোয়েশ্চেন, সবাই পারবে, নিউলি বর্ন বেবি ক্যান আনসার, ঠিক আছে, সবাই আনসার করতে পারবে, এনিওয়ান ক্যান আনসার, এনিওয়ান ক্যান আনসার, ভেরি ইজি কোয়েশ্চেন। পার্টিকেল নেচার অফ লাইট, আলো, আলো মানে কি? লাইট ইজ আ পার্টিকেল, লাইট ইজ আ ওয়েভ, দুটোই কারেক্ট। আলোর উপরের যে তিনটে, এই তিনটে হচ্ছে ওয়েভ প্রপার্টি, এই তিনটে হচ্ছে আলোর ওয়েভ প্রপার্টি বাচ্চারা। ইন্টারফিয়ারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, এই তিনটেই হচ্ছে লাইটের ওয়েভ প্রপার্টি। সঠিক উত্তর অপশন ডি হবে। ফোটো ইলেকট্রিক এফেক্ট, পিই এফেক্ট বলা হয় এটাকে, ফোটো ইলেকট্রিক এফেক্ট, পিই এফেক্ট। 1905 সালে আইনস্টাইন ফোটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেন, 1921 সালে আইনস্টাইনকে ফোটো ইলেকট্রিক এফেক্টের জন্য নোবেল দেওয়া হয়। তাহলে আইনস্টাইন, আইনস্টাইন, নোবেল, ডিসকভারি। তাহলে 1905 আইনস্টাইন ফোটো ইলেকট্রিক এফেক্টের ডিসকভারি বা ফোটো ইলেকট্রিক এফেক্টের উপর কাজ করেন। 1921 সালে আইনস্টাইনকে ফোটো ইলেকট্রিক এফেক্টের জন্য নোবেল দেওয়া হয়। বলে রাখি 1905-এর আগে মানে বিফোর আইনস্টাইন আরেকজন সায়েন্টিস্ট ছিলেন যিনি ফোটো ইলেকট্রিক এফেক্টের উপর কাজ করেছিলেন, যার নাম হচ্ছে তোমার HEINRICH, হার্টজ, HERTZ। বিফোর আইনস্টাইন হেনরিক হার্টজ, তিনি কিন্তু ফোটো ইলেকট্রিক এফেক্ট ডিসকভার করেছিলেন। তাহলে এখানে আইনস্টাইন কেন লিখলাম ডিসকভারিতে? আইনস্টাইনের কাজটা এতটাই মডিফাইড ছিল যে আইনস্টাইনকে নোবেলটা দেওয়া সম্ভব হয়েছিল। আইনস্টাইনের আগে প্রথম কথা এই লোকটা কাজ করেছিল, সেই সময় নোবেল চালুও ছিল না, সেটা বড় কথা না, বড় কথা কাজটা সেই লেভেলে করে যেতে পারেনি যেটা আইনস্টাইন করে গেছিল। তাহলে যদি কখনো কোয়েশ্চেন দেয় আইনস্টাইনের আগে ফোটো ইলেকট্রিক এফেক্ট কে ডিসকভার করে, তখন আনসার করবে হেনরিক হার্টজ। বিফোর আইনস্টাইন হেনরিক হার্টজ ডিসকভার্ড ফোটো ইলেকট্রিক এফেক্ট, পিইই শর্টে লিখলাম। সোলার সেল ফোটো ইলেকট্রিক এফেক্টে কাজ করে, যেখানে লাইট এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। ফোটো ইলেকট্রিক এফেক্ট মানে হচ্ছে যেখানে ফোটো মানে লাইট এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। সঠিক উত্তর এখানে ডি, এটা পার্টিকেল নেচার বা ফোটন নেচারের উপর ডিপেন্ড করে হয়, অপশন ডি হবে। নেক্সট কোশ্চেনে যাও। হুইচ অফ দ্য ফলোইং মেটালস ইজ মোস্টলি ইউজড ফর ফিলামেন্টস অফ ইলেকট্রিক বাল্ব? ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে কোন মেটাল ইউজ হয়? কপার, টাংস্টেন, নিকেল, সিলভার। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে কোন মেটাল ইউজ হয়? বাল্বের ফিলামেন্ট, টাংস্টেন বাল্ব বলতাম না, ফিলামেন্ট বাল্ব, টাংস্টেন বাল্ব, অপশন বি। টাংস্টেন হচ্ছে ভেরি হাই রেজিস্ট্যান্স, ভেরি হাই মেল্টিং পয়েন্ট, এটাই তো তোমার ফিলামেন্টের প্রপার্টি, ভেরি হাই রেজিস্ট্যান্স, ভেরি হাই মেল্টিং পয়েন্ট, হাই রেজিস্ট্যান্স, হাই মেল্টিং পয়েন্ট। তাই জন্য ফিলামেন্ট জ্বলছে কিন্তু গলছে না। ফিউজ হচ্ছে হাই রেজিস্ট্যান্স, লো মেল্টিং পয়েন্ট, ফিউজ গলছে কিন্তু সার্কিট জ্বলছে না। মানে ফিউজের সাথে ফিলামেন্টের পার্থক্যটা বোঝো। ফিলামেন্ট হচ্ছে বহুবার বলেছি হাই রেজিস্ট্যান্স, হাই মেল্টিং পয়েন্ট, ফিউজ হচ্ছে হাই রেজিস্ট্যান্স, লো মেল্টিং পয়েন্ট। তাহলে ফিলামেন্ট হচ্ছে টাংস্টেন, ফিউজ হচ্ছে লেড আর টিনের কম্পোজিশনে তৈরি একটা তার, ফিউজ তার, তাই না? তাহলে ফিউজ হচ্ছে হাই রেজিস্ট্যান্স, লো মেল্টিং পয়েন্ট, ফিউজ গলছে কিন্তু জ্বলছে না, অর্থাৎ ফিউজ গলে যাচ্ছে, তাই জন্য সার্কিটটায় তোমার ম্যাসিভ কারেন্ট ঢুকে গিয়ে শর্ট সার্কিট থেকে যে আগুন লেগে যাওয়া সেই জিনিসটা হচ্ছে না। তাই আমরা বলি ফিউজ গলছে কিন্তু জ্বলছে না, ফিলামেন্ট জ্বলছে কিন্তু গলছে না, ঠিক আছে? কারণ ফিলামেন্টের মেল্টিং পয়েন্ট বেশি তো, তাই সে জলে কিন্তু গলে না। তাহলে সঠিক উত্তর ফিলামেন্ট মানে অবশ্যই টাংস্টেন হবে, হাই মেল্টিং পয়েন্ট, হাই রেজিস্ট্যান্স। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস বয়েলিং প্রসেস? নিচের কোনটা বয়েলিং প্রসেসকে রিপ্রেজেন্ট করে? বয়েলিং মানে কি? জলটা স্টিমে কনভার্ট হচ্ছে না, লিকুইডটা স্টিমে কনভার্ট হচ্ছে, জলটা স্টিমে কনভার্ট হচ্ছে, সেটাই তো বয়েলিং, ফুটে যাওয়া। আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, আইসোকোরিক, নান অফ দিস।
আইসোথার্মালে টেম্পারেচার সেম থাকে, অ্যাডিয়াবেটিকে সিস্টেম থেকে সারাউন্ডিং, সারাউন্ডিং থেকে সিস্টেম, হিট এক্সচেঞ্জ হয় না, আর আইসোকোরিকে হচ্ছে ভলিউম সেম থাকে। তোমরা বলো বয়েলিং এর সময় কোনটা হয়? বয়েলিং এর সময় হিট এক্সচেঞ্জ হয়, ডেফিনেটলি হয়, তাহলে বয়েল হচ্ছে কি করে? তাহলে হিট এক্সচেঞ্জ হচ্ছে মানে কি, ধরো জলটা স্টিমে পরিণত হচ্ছে, তাহলে জলের তো ল্যাটেন্ট হিট দরকার, তাহলে ওকে তো নেচার থেকে ল্যাটেন্ট হিট নিতে হবে, তাহলে হিট এক্সচেঞ্জ হচ্ছে, তাহলে অ্যাডিয়াবেটিক হবে না, কারণ অ্যাডিয়াবেটিক প্রসেসে হিট এক্সচেঞ্জ হয় না। আইসোথার্মাল, আইসোকোরিক, আচ্ছা আইসোকোরিকটা দেখি। আইসোকোরিক মানে ভলিউম সেম থাকা। এবার যখন বয়েলিং হচ্ছে, লিকুইড ফেজ থেকে ভেপার ফেজ হচ্ছে, তার তো এক্সপ্যানশন হচ্ছে, তার তো ভলিউম বাড়ছে, তাহলে আইসোকোরিক কি করে হবে? সেটাও হবে না, নানও হবে না। সঠিক উত্তর অপশন এ হবে, আইসোথার্মাল, কারণ সেম টেম্পারেচারে ঘটনাটা ঘটছে। মেল্টিং, বয়েলিং, কন্ডেনসেশন এগুলো স্টেট চেঞ্জের প্রসেস, যেখানে লেটেন্ট হিট লাগে, লিন তাপ লাগে, এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাহলে সঠিক উত্তর অপশন এ, আইসোথার্মাল, যেহেতু টেম্পারেচার পাল্টাচ্ছে না তাই। হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস বয়েলিং? সঠিক উত্তর আইসোথার্মাল। বয়েলিং মানে স্টেট চেঞ্জ, স্টেট চেঞ্জের জন্য দরকার ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট মানে সেখানে তাপমাত্রা স্থির থাকবে, তাহলে আইসোথার্মালি কারেক্ট আনসার অপশন এ। নেক্সট কোশ্চেন, what is the work done to move a unit charge from point to another called as? আচ্ছা, what is the work done to move a unit charge from one point to another called as? করো। ইউনিট চার্জকে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে যেতে যে কাজ করতে হয় তাকে কি বলে? একক আধান বা ইউনিট চার্জকে এক স্থান থেকে অন্যত্র নিয়ে যেতে যে কাজ করতে হয় সেই কাজকে কি বলে? কারেন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স, কন্ডাক্ট্যান্স, রেজিস্ট্যান্স। কারেন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স, কন্ডাক্ট্যান্স এবং রেজিস্ট্যান্স। অবশ্যই সঠিক উত্তরটা বুঝেই গেছো, গ্রিন করা ছিল এখানে, তাহলে সঠিক উত্তর পোটেনশিয়াল ডিফারেন্সই হবে। W ইকুয়াল টু কিউ ইন্টু V2 মাইনাস V1। ডাব্লিউটা হচ্ছে টোটাল ওয়ার্ক, কিউটা হচ্ছে বা Q0 লিখতে পারো টেস্ট চার্জ, পরীক্ষাধীন আধান যাকে নিয়ে তুমি এদিক ওদিক করবে, আর V2 মাইনাস V1টা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স না থাকলে আমরা কোনোদিন সার্কিটে কারেন্টকে ফ্লো করাতে পারবো না বা চার্জকে মুভ করাতে পারবো না। পোটেনশিয়াল ডিফারেন্স না থাকলে সেই সারফেসকে আমরা বলি ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেসে ওয়ার্ক ডান কিন্তু শূন্য হয়, কারণ চার্জকে মুভ করানো যায় না ইকুইপোটেনশিয়াল সারফেসে, তাহলে পোটেনশিয়ালের ডিফারেন্স থাকতে হবে তবে চার্জ ফ্লো করবে। ঠিক আছে, হাই টেনশন ইলেকট্রিক ওয়্যার যেখানে 25,000 ভোল্টেজ রয়েছে, সেই তারে একটা পাখি এসে বসে আছে, কিন্তু পাখিটার কিচ্ছু হচ্ছে না। অনেক সময় দেখেছো, দেখবে পাখির দুটো পা যেহেতু একই তারের কন্ট্যাক্টে আছে, তাহলে দুটো পাতে পোটেনশিয়াল ডিফারেন্স জিরো, তাহলে পাখির বডি দিয়ে কোনো চার্জ পাস হচ্ছে না বলে পাখি ইজ নট আ পার্ট অফ সার্কিট, তাই পাখি সেফ। মনে রেখো, হাই ভোল্টেজ তারকে টাচ করলে যে তুমি শক খাবে তা নয়, যদি পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয় তবেই তুমি শক খাবে, আদারওয়াইজ নয়। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলে? ইউনিট পজিটিভ চার্জকে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে যেতে যে কাজ করতে হয় তাকেই পোটেনশিয়াল ডিফারেন্স বলা হয়। সঠিক উত্তর অপশন বি হবে এটা। নেক্সট কোশ্চেন, এসআই ইউনিট অফ ওয়েট, ওজনের এসআই ইউনিট কি হবে? এই তো সবাই পারবে। এই কোথায় গেলি ভাই? এই যে ওজনের এসআই ইউনিট কি হবে? ওজনের এসআই ইউনিট, ওজন মানে কি? ওয়েট, 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 ওয়েট। ওজন, ভর আলাদা ভার আলাদা বলেছিলাম। ভর হচ্ছে মাস, কোনো একটা বস্তুর মধ্যে যা উপাদান আছে সেটা তার ভর। মাস, মাস মাপা হয় কমন ব্যালেন্স দিয়ে, বিম ব্যালেন্স দিয়ে। মাস ইজ আ স্কেলার কোয়ান্টিটি, মাস ইজ আ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ওয়েট বা ওজন কাকে বলে? ওয়েট ইজ দ্য ফোর্স বাই হুইচ আর্থ পুলস আস ডাউন। ওয়েট ইজ আ ফোর্স বাই হুইচ আর্থ পুলস আস ডাউন। ওয়েট ইজ মেজার্ড বাই স্প্রিং ব্যালেন্স। ঠিক আছে, তাহলে ওয়েট হচ্ছে একটা ফোর্স, তাহলে ওয়েট হচ্ছে একটা ফোর্স, সেটা একটা ভেক্টর রাশি। ওয়েট ইজ আ ফোর্স, এটা একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে এই ফোর্সের একক কি হবে? ফোর্সের একক নিউটন হবে, তো মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই না? যদিও ওয়েটের ফর্মুলা W ইকুয়াল টু mg, ফোর্সের ফর্মুলা F ইকুয়াল টু ma, ইউনিট তো দুটোরই সেম, তাহলে মাসের জায়গায় কেজি, অ্যাক্সেলারেশনের জায়গায় মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন সি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন সি। দেখে নাও বাচ্চারা, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাস বললে একক হতো কেজি, ওয়েট বললে একক কেজিএফ লিখতে পারি, জিএফ লিখতে পারি, নিউটন লিখতে পারি, ডাইন লিখতে পারি। এইগুলো হচ্ছে ওয়েট মাপার একক। কেজিএফ কিন্তু সিনেমার নাম নয়, কেজিএফ মানে কিলোগ্রাম ফোর্স। বলে দিই, 1 কেজিএফ মানে হচ্ছে 9.81 নিউটন, 1 জিএফ মানে হচ্ছে 981 ডাইন। এই যে কনভার্সনগুলো করিয়ে দিচ্ছি, রাইস স্মার্ট বাংলা চ্যানেল যদি ফলো না করো, এই কনভার্সন তুমি শিখবে কোত্থেকে?
তাহলে অরূপ স্যারকে ফলো করতে হবে, তবে তো এই কনভার্সন তুমি শিখতে পারবে। তাহলে রাই স্মার্ট বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এই কনভার্সনগুলো তোমার কাজে আসবে। পরীক্ষায় কোশ্চেন দেয় একটি বস্তুর ভর 50 কেজি, তাহলে তার ওজন পৃথিবীতে কত হবে? ভর যদি 50 কেজি হয় তার ওজন হবে 50 kgf, ঠিক আছে? মানে 50 ইন্টু 9.81 নিউটন, মানে রাফলি 500 নিউটন মতো, ঠিক আছে? চাঁদে নিয়ে গেলে এটাই 6 ভাগ হয়ে যাবে। দেখো তো বুঝলে কিনা বাবারা, মায়েরা, বুঝতে পারলে? 50 kgf মানে 50 ইন্টু 9.81 নিউটন, তাহলে 9.81টাকে রাফলি 10 ধরে নিলাম, 500 নিউটন হচ্ছে কারেক্ট আনসার। মানে 50 কিলোগ্রাম যদি ভর হয় তার ওজন কনভার্সন, ওজনে কনভার্ট করলে কি হবে? অ্যাপ্রক্সিমেটলি 500 নিউটন। পৃথিবীর থেকে চাঁদে নিয়ে গেলে এটা 1/6 হয়ে যায়। বেশ, তাহলে এইরকম কিছু স্যাম্পল কোশ্চেন আজকে ডিসকাস করলাম, ঠিক আছে? দেখে নাও স্যাম্পল কোশ্চেন এরকম কিছু ডিসকাস করলাম আজকে। এ যে অপশনটা ছিল কেজি মিটার পার সেকেন্ড, মাস ইন্টু ভেলোসিটি, মাস ইন্টু ভেলোসিটি কার একক? মোমেন্টাম। তাহলে এটা হচ্ছে মোমেন্টাম, ইয়েস অর নো? দেখো তো ইয়েস অর নো? কেজিটা তো মাস, মিটার পার সেকেন্ডটা তো ভেলোসিটি, তাহলে কেজি মিটার পার সেকেন্ড কার একক? মাস ইন্টু ভেলোসিটি মোমেন্টাম। তারপরে বাকি কিছু হয়তো ভুলভাল অপশন দেওয়া আছে, অপশন তৈরি করতে হয় তাই করেছে, দেখে নাও। তাহলে সঠিক উত্তর এখানে অবশ্যই সি হবে, ওয়েট অপশন সি। বেশ, আজকে তাহলে এ কটাই কোশ্চেন ছিল আমাদের। সবাইকে ধন্যবাদ। সেশন যদি ভালো লাগে তোমরা কি করবে? সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে এবং লাইক করবে ক্লাসটাকে, এবং কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে ভালো ভালো কোশ্চেন শিখলে, ফান্ডামেন্টাল পার্টিকেল শিখলে, ঠিক আছে? ওয়েট মাসের ডিফারেন্স শিখলে হয়তো জানতে, কিন্তু ফান্ডামেন্টাল পার্টিকেলের যে জায়গাটা, কম্পোজিট ফান্ডামেন্টাল পার্টিকেল অনেকেই জানতে না, একটা ভালো জায়গা তোমরা শিখে নিলে। তো এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে, যেহেতু পিএসসি মিসলেনিয়াস একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকে। তো তোমরা চ্যানেলটাকে ফলো করে রাখো, নোটিফিকেশন বাটনটাকে অন রাখো, যাতে করে যখনই ক্লাস হবে বা প্রিমিয়ার হবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তোমরা সেই মতো ক্লাসটা দেখে নিও। আজকের জন্য এতটাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।